নমস্কার, আমি সানজিদা। পজিটিভ বার্তা সৌজন্য বিকাশ টক্সের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকে উপস্থিত হয়েছি। আজকে একটা পজিটিভ থিঙ্কিংয়ের উপর একটি পর্ব নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিখ্যাত শিক্ষাবিদ মাননীয় মানস লাহিড়ী মহাশয়। উনি এসছেন গোকুল সুন্দরী গুসকরা পূর্ব শান্তিপুর প্রাথমিক বিদ্যালয় থেকে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখীকরণ। তো আলোচনার শুরুতে আগেই আমি প্রথমেই স্যারের কাছে চলে যাব। স্যার, আজকে আমাদের এই টক শোতে এসে আপনার কেমন লাগছে? আমার কাছে হঠাৎ করে আমন্ত্রণ এসেছিল কিছুক্ষণ আগে। তো তারপর আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিষয়টা জানার পরে আমার খুবই ভালো লাগছে। বিষয়বস্তু এরকম একটা ভাবা হয়েছে বা এরকম বিষয়বস্তু পজিটিভ বার্তার পক্ষ থেকে রাখা হয়েছে বলে। স্যার, আমরা প্রতিদিনই এখানে কিছু পজিটিভ জিনিস নিয়ে আলোচনা করি। বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক থেকে শুরু করে সমাজসেবী, বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের এই টক শোতে উপস্থিত হন। আমাদের যে দর্শকবৃন্দ আছে, অডিয়েন্স, তারা দেখে আপ্লুত হন। আজকে আমরাও আপ্লুত আপনাকে পেয়ে। তো স্যার, প্রথমেই আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করব। আমাদের দর্শকবৃন্দরা অধীর আগ্রহে উপস্থিত হয়েছেন আপনাদের কথা শুনবে বলে। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা করবো স্যার, যে আপনার বিদ্যালয়ের নামটা যদি একটু বলেন। আমার বিদ্যালয়ের নাম হচ্ছে গোকুল সুন্দরী গুসকরা পূর্ব শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা স্যার, আপনার বিদ্যালয়টা গুসকরাতে আপনি বললেন? আমার বিদ্যালয়টা গুসকরার একদম সেন্টার পজিশনে অবস্থিত। আচ্ছা, ওখানে স্যার ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রী আমার স্কুলে হচ্ছে এই মুহূর্তে 214 জন। আচ্ছা। আর শিক্ষক শিক্ষিকা হচ্ছে 7 জন। আচ্ছা স্যার, আর আপনাদের যেখানে গুসকরা যে অবস্থানে আপনার স্কুলটা, সেখানের যে ছাত্রছাত্রীরা স্কুলে আসে তাদের আর্থসামাজিক পরিকাঠামোটা যে একটু ব্যক্ত করে। আমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীর 90%-এর উপর হচ্ছে যেটা তপশিলি জাতি আমাদের বলা হয়, ক্লাসিফিকেশন আছে, সেই তপশিলি জাতি অন্তর্ভুক্ত এবং একদম প্রান্তিক এবং খেটে খাওয়া মানুষদের বাড়ি থেকেই 90%-এর উপর ছাত্রছাত্রী আমার বিদ্যালয়ে পড়াশোনা করে। আচ্ছা স্যার, তো স্যার আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আর কি সরকারি স্কুল যেগুলো আছে প্রাথমিক বিদ্যালয়, সেগুলো প্রায় বন্ধের মুখেই দেখছি। বিভিন্ন স্কুলে দেখছি ছাত্রছাত্রী সেভাবে যাচ্ছে না। স্কুল ছুট যে একটা বিষয় তৈরি হয়েছে। তো স্যার, আমাকে একটু যদি বলেন বা আমাদের দর্শকবৃন্দদের একটু যদি বলেন যে এই যে দীর্ঘ জীবন মানে দিন ধরে আপনি শিক্ষকতা করছেন, তো এই অভিজ্ঞতাটা যদি আপনি একটু ব্যক্ত করেন যে কিভাবে বিদ্যালয়ে এরকম স্কুল ছুট হচ্ছে, কেন হচ্ছে, সেটা যদি একটু বলেন। দীর্ঘদিনের আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি প্রথম দিকে গ্রামের বিদ্যালয়ে পড়াতাম। সেটা ছিল ভাতার ওয়েস্ট সার্কেলে। তো সেখানেও আমি গ্রামেও দেখেছি যে স্কুল ছুটের সংখ্যা 2010 সাল নাগাদও অনেক বেশি ছিল। আস্তে 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 আমাদের শিক্ষা ব্যবস্থায় এবং প্রশাসনিক বিভিন্ন বিধিনিষেধ এবং নতুন নতুন কিছু পদ্ধতি আসার ফলে সেটাকে অনেকখানি রুখতে সচেষ্ট হয়েছে বর্তমান সরকার। তো এখনো যে একেবারেই সম্পূর্ণভাবে সেটা রোখা গেছে এটা বলতে পারবো না। স্যার, আমি আরেকটা কোয়েশ্চেন করবো আপনাকে, যে যদি আমাকে একটু বলেন বা আমাদের অডিয়েন্সদের একটু বলেন যে বিদ্যালয় ছুটির মুখ্য কারণগুলো যদি বলেন, যে মুখ্য কিছু তো কারণ আছে, সেই মুখ্য কারণগুলো যদি একটু একটা বলেন। সময় ছিল যে বিদ্যালয়ের যেটা পঠন পাঠন ব্যবস্থা, সেই পঠন পাঠন ব্যবস্থার মধ্যে কিছু মানে ব্যাকডেটেড কিছু বিষয়বস্তুকে দীর্ঘদিন ধরে মানে সেগুলো ছিল আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যে। আস্তে আস্তে যেহেতু শিক্ষা তো একটা দ্বিমুখী গবেষণামূলক বিষয়, তো সেই গবেষণার ফলে যেটাতে এসে দাঁড়িয়েছে শেষে, সেটা দেখা গেছে যে আরও আনন্দদায়ক পাঠদান, যেটা আগে ছিল না বলবো এটা তা নয়, কিন্তু আগেও ছিল আনন্দদায়ক পাঠদান, কিন্তু বর্তমান টেকনোলজিকে কাজে লাগিয়ে সেগুলোর মানে ব্যবহারের যে বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধগুলোকে তুলে দিয়ে সেগুলোকে যেন মানে সুন্দরভাবে এবং সুউদ্দেশ্যে সেগুলোকে ব্যবহার করা হয় ক্লাসের মধ্যেও, সেই দিকে সরকার সচেষ্ট হয়েছেন, শিক্ষাবিদরা এগিয়ে এসেছেন সেই সব চিন্তাভাবনা ফলপ্রসূ করার ব্যাপারে। তার ফলে আজকের দিনে দেখা যাচ্ছে যে একটা ক্লাসে ছাত্র যদি তার বিদ্যালয়ে 5 ঘন্টা থাকে, তো 5 ঘন্টার মধ্যে সে 3 ঘন্টা পড়াশোনার মধ্যে রয়েছে, আর বাকি 2 ঘন্টা তাকে কিভাবে স্কুলমুখী করা যায়, সেই যেন পরের দিন আবার আসে, এই চিন্তাভাবনা থেকে পদ্ধতিগত পাঠদানে আরও রদবদল আনা হয়েছে। এটা মানে কিছুটা হলেও স্কুল ছুটের সংখ্যা অনেক কমেছে।
তো পরবর্তীতে গভর্নমেন্ট থেকেও দেখছি আমরা অনেক রকম ব্যবস্থা অনেক নেওয়া রকম হচ্ছে ব্যবস্থা। সরকারিভাবে, যেমন মিড ডে মিল থেকে শুরু করে তার পাশাপাশি Mid day বিভিন্ন meal তো স্কুলে আছে। বাচ্চাদের জুতো প্রদান, তার থেকে বিভিন্ন ইউনিফর্ম প্রদান, বিভিন্ন জিনিস গভর্নমেন্ট থেকে কিন্তু প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে গভর্নমেন্টও চাইছে যে সরকারি যে স্কুলগুলো, যে শিক্ষকরা শিক্ষকতা করছেন তাদেরও একটা আশা থাকে যে আমরা যে স্কুলে যাব সেখানে স্কুল ভর্তি ছাত্রছাত্রী থাকবে, ক্লাস ভর্তি, সেখানে পড়াশোনা হবে। তো সেই বিষয়টা যখন আমরা দেখছি যে সেটা হচ্ছে না, তখন তাদের মনেও কিন্তু একটা প্রভাব পড়ছে। তো সেক্ষেত্রে স্যার গভর্নমেন্ট যখন চাইছে, তো সেক্ষেত্রে আমরা শিক্ষক মশাই যারা আছেন বা শিক্ষক যারা আছেন, শিক্ষিকা, আপনাদের যদি অভিমতটা একটু বলেন যে কিভাবে ওই ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার দিক থেকে উৎসাহিত করা হোক, বা যে কোনো, আমরা জানি যে একটা প্রাথমিক স্কুল যেহেতু, সেখানে মূলত শুধুমাত্র যে আপনি কঠোরভাবে মানে শাসন করে কিন্তু তাদেরকে মোটিভেট করতে পারবেন না। একদম। সেক্ষেত্রে আপনাকে তাদের মতো বাচ্চা সুলভ আচরণ করে হোক, বিভিন্ন অনুকরণ উপলব্ধি করে কিন্তু আপনাদেরকে সেই মোটিভেশনে আনতে হবে। তো সেক্ষেত্রে যারা শিক্ষক মশাই আছেন অনেকজন, তারা আজকে আমাদের অডিয়েন্স যারা প্রোগ্রাম দেখছেন, সে সমস্ত শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে যদি বলেন যে ছাত্রছাত্রীদের কিভাবে মানে উৎসাহ দেওয়া যায় যারা স্কুলে ফেরত আসে বা স্কুলে তারা প্রতিদিন আগ্রহী হয়ে আসতে। এই বিষয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় শুধু একটা ইয়ে নয়, মানে রেমেডি নয়, বিভিন্ন রকম রেমেডি এর মধ্যে আছে, সেইগুলোকে আমাদেরকে যথাযথ প্রয়োগ করতে হবে। প্রথমেই যেহেতু শিক্ষাদানের ব্যবস্থা শিক্ষক শিক্ষিকারা যুক্ত আছেন, তাই প্রথমেই শিক্ষক শিক্ষিকাদেরকে সদিচ্ছা পোষণ করতে হবে একদম, শিক্ষাদানের ব্যাপারে, একদম। তাদেরকে সচেষ্ট হতে হবে। হ্যাঁ, আমি যে চাকরি করতে এসেছি কিছু অর্থ পাবো এই উদ্দেশ্যটা শুধু নয়, এটা তো প্রত্যেক মানুষের জীবন ধারণের জন্যই প্রয়োজন, কিন্তু আমি যাদের জন্য এসেছি, যাদের জন্য আমি মাস শেষে মাইনেটা পাবো, আমার অ্যাকাউন্টে ঢুকবে, সেই ব্যাপারটাতে আমাদেরকে আরও মানে উৎসাহী হতে হবে যে এইটা কিভাবে আরও ফলপ্রসূ করা যায় ছাত্রছাত্রীর মধ্যে। সেই কারণে প্রথমেই এডুকেশন হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা মেথড। তো আমাকে প্রথমেই একটা আমি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, তাই আমি বলি যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সঙ্গে যখন আমি পাঠদান করব, তখন আমাকে আমার বয়সটাকে দূরে সরিয়ে রেখে আমাকে সেই সাইকোলজিটাকে বুঝতে হবে। একটা চাইল্ড সাইকোলজি সম্বন্ধে আমাদের এডুকেশনের মধ্যে আছে, ট্রেনিংয়ের মধ্যে আছে। তো চাইল্ড সাইকোলজিটাকে যদি না বুঝে আমি ওই বাংলা, ইংরাজি, অঙ্ক যে ক্লাস বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুতে নয়, আমাকে সাইকোলজিটা বুঝতে হবে যে ওই ক্লাসে ছাত্রটা কি চাইছে, বা একটা নির্দিষ্ট বিষয় যখন আমি পড়াবো সেই বিষয়টা কিভাবে উপস্থাপন করলে তার কাছে আরও সহজ হবে, বোধগম্য হবে, সে আরও উৎসাহী হবে। হ্যাঁ, এবং শিক্ষককে মানে বেশিভাবে ক্লাসের মধ্যে অ্যাক্টিভ না হয়ে ছাত্রছাত্রীদেরকে খুব ম্যাজিক্যালি তাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে শিক্ষকদের। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে আমাদের প্রশাসনিক স্তরে যারা রয়েছেন, বিভিন্ন শিক্ষার বিভাগের অফিসাররাই হোক বা আমাদের সরকারি হোক, তাদেরকে আরও কিছু কিছু নিয়ম এসছে, যে নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে ওই শিশুদের যেটা চাইল্ড রেজিস্টার, সেই চাইল্ড রেজিস্টার এখন অনলাইন হয়ে গেছে। তো সেই অনলাইনে আমরা আধার নাম্বার টিপলে বুঝতে পারবো যে সেই শিশুটি কোন বিদ্যালয়ে পড়ছে। তো এমন দেখা যাচ্ছে সে সরকারি বিদ্যালয়ে নাম লিখছে, আবার বেসরকারি বিদ্যালয়গুলো থাকুক, কিন্তু বেসরকারি বিদ্যালয়গুলো থাকুক মানে এই নয় যে একজন ছাত্রছাত্রীকে গার্জিয়ান আমার স্কুলে ভর্তি করে দিয়ে যাবে সরকারি স্কুলে, আবার বেসরকারি স্কুলে তার নাম থাকবে। তাহলে যে সিস্টেমটা সরকারি স্কুলে চালু হচ্ছে সেটা যদি প্যারালালি একটা বেসরকারি স্কুলে চালু থাকে, তাহলে সে কোনো দিনই দুটো স্কুলে তার রেজিস্টারের নাম নথিভুক্ত করতে পারবে না। তার ফলে কি হবে, সেই ছেলেটি যে আমার স্কুলে নাম আছে সে কোনোদিনই স্কুলে মানে অনুপস্থিত থাকতে পারবে না। এখানে নাম আছে অথচ বেসরকারি স্কুলে সে ক্লাস করছে, এই পদ্ধতি মানে সিস্টেমটা পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আমাদের 2012 পর থেকে আমাদের সিলেবাসে পরিবর্তন এসছে। তো সিলেবাসে পরিবর্তন শিশু কেন্দ্রিক করতে গিয়ে, চাইল্ড সেন্ট্রিক করতে গিয়ে দেখা গেছে যে বেশ কিছু বিষয়ে সেগুলো ভারমুক্ত করার জায়গায় আরও বেশি মানে সেটা ভারী হয়ে গেছে ছাত্রছাত্রীদের কাছে। বইয়ের ভলিউম কমাতে গিয়ে বইয়ের ভলিউম অটোমেটিক্যালি বেড়ে গেছে। এই ব্যাপারগুলো 2012-তে যেটা হয়েছে, আজকে 12 বছর পর সেই একই বিষয়ের উপর যদি
আরও গবেষণা চলতো যে এগুলো ছাত্রছাত্রীরা কিভাবে নিচ্ছে, তার পজিটিভ দিকটা কি, নেগেটিভ দিকটা কি, এটা যদি চিন্তাভাবনা করার সময় এসছে, এটা যদি চিন্তাভাবনা করা যায়, তাকে যদি আরও ভারমুক্ত করা যায়, আরও কিছু রদবদল করা যায়, হ্যাঁ। এবং যখন আমি প্রাথমিক বিদ্যালয়ের আমি সিলেবাস তৈরি করব, সিলেবাস কমিটির যারা মেম্বার তাদের কাছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমার আবেদন যে সেটা শিশু সাহিত্য আছে আমাদের, সেই শিশু সাহিত্যকে প্রাধান্য দিতে হবে। শিশু সাহিত্যকে প্রাধান্য না দিয়ে সেখানে তার আবার ক্লাসের ছাত্রছাত্রীরা বা আরো বয়সের মানুষরা যেটা বুঝবে সেই রকম ভ্রমণমূলক কিছু বিষয়বস্তু এইগুলোকে বাদ দিয়ে যাতে শিশু কেন্দ্রিক হয়। আবার যখন সেটা মাধ্যমিক স্তরে যাবে তখন তাদের সিলেবাসেও আমি লক্ষ্য করেছি, যদিও আমি মাধ্যমিক স্কুলের শিক্ষক নই, কিন্তু যেহেতু এই বিষয়টা শিক্ষক কেন্দ্রিক, তাই শিক্ষা কেন্দ্রিক, তাই আমি বলতে চাই যে তখনও কিশোর সাহিত্যকে প্রাধান্য দিতে হবে। এইগুলোকে যদি দেওয়া যায় তাহলে অটোমেটিক্যালি শিশু আরও মানে আগ্রহী হবে। আর মূল্যায়ন ব্যবস্থা চালু হয়েছে পরীক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে ফরম্যাটিভকে একেবারে গুরুত্ব না দিয়ে আমরা সামেটিভের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। কিন্তু সামেটিভটা থাকুক, তার পাশাপাশি ফরম্যাটিভটাকে দারুণভাবে সচল রাখতে হবে। এই কারণে বিদ্যালয়ে যাতে যতদিন ক্লাস হবে প্রতিদিন যেন ছাত্রছাত্রীটা আসতে বাধ্য হয় বা আসতে আগ্রহী হয়। স্যার আমি আরেকটা কোশ্চেন আপনাকে করব, যেটা মাথায় আমার এইমাত্র এলো আপনার কথা ধরেই। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করলে হবে না, আমরা দেখছি যে বাবা মায়ের মধ্যে একটা এই মানসিকতা তৈরি হয়েছে যে সরকারি স্কুলে আমার ছেলে মেয়েকে দিলে সেভাবে তার রেজাল্ট হবে না বা সেভাবে তার ক্যারিয়ার গঠন হবে না। কিন্তু আমরা যারা আছি বা আপনারা যারা আছেন যারা শিক্ষকতা করছেন, আমরা কিন্তু গভর্নমেন্ট স্কুল থেকেই পড়াশোনা করে এসেছি, তখন কিন্তু বেসরকারি স্কুল এভাবে চাঁদা দিয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে পিতামাতাকে উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যারা বাবা মা আছেন, যে এই মানসিকতা তাদের মাথা থেকে দূর করতে হবে, যে কিভাবে এটা করা যায়, যে তাদের মাথা থেকে কিভাবে এটা সরানো যায়, সেটা যদি একটু বলেন। যে গভর্নমেন্ট স্কুলে যারা শিক্ষকতা করছেন তারা তো যথেষ্ট প্রপার যোগ্যতা নিয়ে তারা পরীক্ষার মাধ্যমে পাস করে তারপরে তারা স্কুলে জয়েন করছেন, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও বাবা মার এই ধারণাটা হচ্ছে কেন যে আমার ছেলেকে বা আমার মেয়েকে একটা বেসরকারি স্কুলে দিলে সে বেটার রেজাল্ট করবে, তার বেটার ক্যারিয়ার হবে। এই মানসিকতাটা আমি একদম খুব খোলাখুলি ভাবে বলি বা বলতে বাধ্য হচ্ছি এই কারণেই, কারণ এটা একটা সমাজকে পরিবর্তন করার পক্ষে আপনার এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথমেই আমাদের যারা এই শিক্ষা দানের ক্ষেত্রে যুক্ত রয়েছে শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আগে সচেতন হতে হবে। তাদেরকে সচেতন হতে হবে এই অর্থে যে আমি আমার ছেলে বা মেয়েটিকে বেসরকারি স্কুলে দিয়ে আমি সরকারি স্কুলে চাইবো যে আরও ছেলেরা কি করে বেশি আসবে, ছাত্রছাত্রী বেশি ভর্তি হবে, অন্য গার্জেনরা কিভাবে আমাদের সরকারি স্কুলে পাঠাবে, তার দৃষ্টান্ত স্থাপন করতে গেলে কিন্তু প্রথম যুদ্ধটা বা প্রথম লড়াইটার সেনাপতি হতে হবে শিক্ষক শিক্ষিকাদেরকে। তাদের ছাত্রছাত্রীদেরকে সরকারি স্কুলে যদি পাঠদান করে, কারণ সে যে আজকে শিক্ষক বা শিক্ষিকা, আপনার প্রশ্নটা একদম সঠিক যে সে আমাদের মতোই সরকারি স্কুলে পড়াশোনা করেই এসছে। এবং সার্ভেতে এটাও দেখা গেছে, সার্ভে করে, যে যত সরকারি পদ, যে পদগুলোতে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চাকরি করা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের সাফল্য বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের সাফল্য থেকে অনেক বেশি, অনেকটা বেশি। প্যারালালি কর্পোরেট যে সেক্টরগুলো বা মাল্টি ন্যাশনাল কোম্পানির যে সেক্টরগুলো, সেখানে বেসরকারি স্কুলের সাফল্য বেশি, এটা আমি মানে এক বাক্যে মেনে নিচ্ছি। আমাদের শিক্ষক শিক্ষিকাদের যদি এটা মানে গার্জেন মিটিং করে বা আরও কিছু ক্যানভাসিং বলুন বা বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে বলুন, যদি এটাকে সচেতন করা যায়, তার কমিউনিটির যে গার্জেন আছে সেই গার্জেনদের কাছে বা গার্জেনদেরকে সচেতন করা যায় যে সরকারি স্কুলের সাফল্য সরকারি পরীক্ষায় বা সরকারি পদের ক্ষেত্রে অনেক বেশি, এটা দেখা গেছে বা এটা বাস্তব, তাহলে মনে হয় অনেকখানি এটার ইয়ে হবে, এই মানে কি বলবো, ঘাটতিটা মিটবে। আর দ্বিতীয়ত যেটা প্রথমেই বললাম, নিজেদেরকে সচেতন আগে হতে হবে একদম। যে একজন শিক্ষক বা শিক্ষক সেও কিন্তু একটা বাবা মা, সেই বাবা মা যদি সচেতন হয় তাকে দেখে আরো 5টা বাবা মা সচেতন হবে। আমি আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি সরকারি স্কুলে শিক্ষকতা করার সত্ত্বেও যদি একটা বেসরকারি স্কুলে আমি ভর্তি করে দিই, তাহলে একজন
গার্জেন আমাকেই আঙুল তুলে বলবে। একদম, এটা তো একদম বাস্তব একদম কথা। সো মাচ স্যার। স্যার আমি আমাদের দর্শকবৃন্দরা কমেন্ট করছেন, যেহেতু আপনি এখানে উপস্থিত হয়েছেন, আপনি আমাদের তো জীবনে অনেক কিছু আমরা পেশা হিসাবে গ্রহণ করতে পারি বা আমাদের একটা ইচ্ছা থাকে। তো স্যার একটু ব্যক্তিগত কোশ্চেনে আমি যাই, যে আপনি যেহেতু একজন শিক্ষক পেশায়, তো আপনার কেন মনে হলো যে আমি শিক্ষকতা করব, বা এই পেশাটা আপনার কেমন লাগে যদি একটু আমাদের দর্শকদের বলেন। হ্যাঁ, আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করার পর ফিজিক্স অনার্সে গুসকরা কলেজ থেকে পড়ার পর আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যাই। আমার ট্র্যাকটা ছিল অন্যরকম। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হলদিয়া থেকে পাস করার পর আমি 5 বছর ইন্ডাস্ট্রিতে উচ্চ পদে চাকরিতেও বহাল ছিলাম। 2010-এ আমি শিক্ষকতা লাইনে আসি এবং সরকারি স্কুলে যোগ দিই। এটা বলতে গেলে বলতে হয় যে এখানে সিকিউরিটি অনেক বেশি। একটা বেসরকারি চাকরি করে আমি দেখেছি তার থেকে সরকারি চাকরির সিকিউরিটি অনেক বেশি। অর্থনৈতিক দিক দিয়ে অনেকেই ভাবতে পারেন যে আমার ছেলে বা আমার মেয়ে লাখ টাকার প্যাকেজে চাকরি করবে, সেটা যদিও সম্ভব না হয়, তবুও যেটা আমরা আজকের দিনে সরকারি স্কুলে পড়িয়ে যে মনের স্যাটিসফ্যাকশন পাই, সেটা আমি মানে বেসরকারি চাকরি করে পাইনি। বা এটা আমার ছোটোবেলার একটা লক্ষ্যও ছিল যে বড় হয়ে আমি শিক্ষকতা করব। তো সেটা দেরিতে হলেও একটা সময় আমার কাছে সেই ইচ্ছা পূরণের সুযোগটা এসেছে 2010-এ। তাই 2010-এ আমি শিক্ষকতা লাইনে আসি এবং তার আগেও আমি প্রাইভেট টিউশনিতে যখন ছিলাম তখন প্রচুর ছাত্রছাত্রী আমি তৈরি করেছি, যারা জয়েন্ট এন্ট্রান্সেও চান্স পেয়েছে, ডাক্তারি করছে এখন এই মুহূর্তে। দীর্ঘ 26 বছর হলো আমার সেই দিক দিয়ে দেখতে গেলে শিক্ষকতার ইয়ে। কিন্তু সরকারি চাকরিতে আমি এসেছি অনেক পরে। তো ছোটোবেলার সেই ইচ্ছা পূরণ বলুন বা সমাজকে ঠিকভাবে তৈরি করার লক্ষ্যেই বলুন বা আমার মানসিকতার সঙ্গে যে এটা মিলবে সেটা করাটাই খুব ভালো, আমি সেটাও দেখেছি। তো আমার মানসিকতা, আমার ইচ্ছা সব কিছুকে পূরণ করতে গিয়ে আমি শিক্ষকতা লাইনে এসে আমি খুব গর্বিত, আমি ধন্য, আমি সকলের সঙ্গে কাজটা করি। নিজের ইচ্ছা যেটা পূরণ করতে পেরেছেন, এটা একটা বড় সাকসেস বলে আপনি মনে করেন। স্যার একটা কথা বলবো, আলোচনা আমাদের চলছে খুব সুন্দর সাবলীলভাবে, আমাদের মানুষ স্যার উত্তর দিয়ে যাচ্ছেন, আমাদের দর্শকবৃন্দরা, আমাদের এই অডিয়েন্স যারা আছেন তারা দেখছেন। আমি স্যারকে আর একটা কোয়েশ্চেন করবো। স্যার যেহেতু বললেন যে স্যার যে স্কুলটায় চাকরি করেন সেই স্কুলটা ছাত্রছাত্রী তপশিলি যে ছাত্রছাত্রী সেই পরিমাণটা বেশি। তো আমরা জানি যে যারা, আমি কোনো সম্প্রদায়কে ছোট করে বলছি না, আমরা জানি যে আদিবাসী যে সম্প্রদায় আছে বা যে শিডিউল বা যে সম্প্রদায়গুলো আছে তারা অর্থনৈতিক দিক থেকে একটু পিছিয়ে খানিকটা হলেও। তো সেক্ষেত্রে আমি স্যারকে বলবো যে স্যার আপনার স্কুলে যখন ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে, আপনারা তাদেরকে পড়ান, তাদের কথাগুলো শোনেন বা তাদেরকে দেখে মানে আপনার কি মনে হয় যে ওই সমস্ত, কারণ আমরা জানি যে কোনো আমরা একটা বড় কোনো একটা স্কুলে পড়াতে পারতেন, সেখানে ছাত্রছাত্রী তারা অনেক কিছু পেত, কিন্তু তাদের এই যে অনেক কষ্ট করে অনেকজন আসে, হয়তো তারা বাড়ির অনেক কাজও করে আসতে হয়, তারপর তারা স্কুলে আসে। তো স্যার এইটা দেখে আপনার কেমন লাগে, বা এই ধরনের যারা আছে পিছিয়ে পড়া, আপনার স্কুল ছাড়াও অনেক স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলে যারা এভাবে পিছিয়ে আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের আপনি কি বার্তা দেবেন? আমার স্কুলে যে 214 জন ছাত্রছাত্রী আসে তার মধ্যে বেশ কিছু আছে, গোটা 50 বা তার উপরেই বলা যায়, তারা একদম ফার্স্ট জেনারেশন লার্নার। তো এই ফার্স্ট জেনারেশন লার্নারকে যখন তাদের বর্ণপরিচয়টাও করাতে পারি, তাদেরকে 2-1 লাইন পড়াতে পারি, তখন সেটার যে আনন্দ, সেটার যে সাফল্য মাপকাঠি, সেটা মানে যে শিখে আসছে তাকে শেখানোর থেকে ঢের বেশি। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাকি ওই যে বললাম 90%-এর উপর যে নবশূদ্র ঘর থেকে আসছে বা তপশিলীদের বাড়ি থেকে আসছে, তারা অর্থনৈতিক দিক দিয়ে অনেকখানি দুর্বল হলেও তাদের সদিচ্ছা, তাদের বাবা মায়ের যে আগ্রহ, এটা মানে এটার জন্য মনে হয় যে একদিন স্কুলে কোনো কারণে যদি না আসতে পারি তাহলে মনে হয় যেন কোনো একটা কিছুকে আমি মিস করে গেলাম। আর বাচ্চা ছেলেগুলো যখন একদম কোলের কাছে এসে ক্লাসে বা বিদ্যালয়ে আসে স্যার বলে, তখন
সেটা মাস শেষে যেটা শিক্ষক শিক্ষিকারা তাদের সাম্মানিক পান তার থেকে এটা যেন অনেক মানে আনন্দদায়ক। ধন্যবাদ মানস স্যারকে। স্যার খুব সুন্দরভাবে সাবলীলভাবে আজকে আমাদের এই পর্বটা স্যার এগিয়ে নিয়ে গেলেন। স্যারের কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনলাম, যেগুলো সত্যি করেই আমাদের দর্শকবৃন্দরা যারা আছেন তাদের অনেক কাজে লাগবে। আমরাও শুনে আপ্লুত হলাম বিষয়গুলো। স্যার খুব সুন্দরভাবে বললেন। বিষয় যে একটাই হচ্ছে যে আমরা প্রতিদিনই এই বিকাশ টক শোতে কিছু পজিটিভ থিঙ্কিংয়ের ওপর যাতে এডুকেশন সেক্টরকে আরও ডেভেলপ করা যায়, যাতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কর্মসূচিতে নেমেছি, সেক্ষেত্রে এমন কিছু জিনিস আমরা এখানে তুলে ধরি যেটা মানুষের উপকারে আসে। তো সেক্ষেত্রে স্যার খুব সুন্দরভাবে বললেন যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কীভাবে মুখীকরণ করা যায়। তো স্যার টিপস দিলেন খুব সুন্দরভাবে যে সত্যি করেই ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করতে গেলে প্রথমে বাবা মাকে সচেতন হতে হবে, তার থেকে সচেতন হতে হবে শিক্ষক শিক্ষিকাকে। কারণ আমি যাকে শিক্ষা দিচ্ছি সে আমার কাছে কতটা নিতে পারছে এবং তাকে আমি কতটা দিতে পারছি সেটা কিন্তু আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে। এভাবেই কিন্তু একটা ছাত্র এবং একটা ছাত্রী এবং একটা শিক্ষকের সম্পর্ক বা বন্ডিংটা তৈরি হয়ে আসে। জানো, ছাত্র যেমন মিস করবে আমি আজকে ক্লাসে গেলাম না বলে আজকে কিছু একটা মিস করে গেলাম, সেরকম শিক্ষকও মিস করবে যে আজকে আমি স্কুলে যাইনি বলে আজকে আমি কিছু একটা মিস করে গেলাম। এভাবেই কিন্তু আমাদের সম্পর্ক মায়ের বাঁধন তৈরি হয়ে ওঠে। আমি আরও একবার ধন্যবাদ জানাই মানসবাবুকে এই এপিসোডে আসার জন্য। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।